আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে কলকাতা কেন্দ্রর পক্ষ থেকে নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। BHIC 133 হিস্ট্রি ইউনিট 8 এবং 9 টপিক Army Organization and Monsoon System, and another topic Ikta and Jaigir. সামরিক সংগঠন এবং মনসব ব্যবস্থা, ইকতা ও জাগির। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু। আমি প্রথমেই এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক সম্পর্কে বলতে চাই। পাঠক সমাজ এই দুই পাঠ এককের মধ্য দিয়ে মধ্যযুগে ভারতবর্ষে বিশেষ করে সুলতানি যুগ এবং মুঘল যুগ পর্বে সামরিক সংগঠন সম্পর্কে যেমন ধারণা লাভ করতে পারবেন, তার পাশাপাশি মনসব ব্যবস্থা, যা ভারতবর্ষে সম্রাট আকবরের এক উল্লেখযোগ্য অবদান। এর পাশাপাশি আমরা ভূমি রাজস্ব হিসেবে ইকতা এবং জাগির সিস্টেম, বিশেষ করে সুলতানি যুগে ইকতা এবং মুঘল যুগে জাগির ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এবং আলোচনার শেষ পর্বে যে আমরা সমগ্র মধ্যযুগে সামরিক সংগঠনের গঠন কাঠামো এবং গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে যেমন সচেতন হব, তার পাশাপাশি সেগুলিকে সঠিকভাবে রূপায়ণ বা প্রয়োগ করার জন্য সুলতানি শাসকরা এবং মুঘল শাসকরা ইকতা এবং জাগিরের মতো বন্দোবস্তকে গ্রহণ করেছিলেন, সে সম্পর্কেও আমরা পূর্ণ সচেতনতা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের মাধ্যমে সম্পূর্ণভাবে সচেতন হব। আমি প্রথমে বলতে চাই যে সমগ্র মধ্যযুগের ইতিহাস শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং তখনকার সময় পর্বে বা যুগ পর্বে সামরিক সংগঠনে যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং সেই সামরিক সংগঠনকে পরিচালনা করার জন্য তখনকার শাসকরা বিশেষ করে মনসব ব্যবস্থার মতো ব্যবস্থা যেমন গ্রহণ করেছিল, তার পাশাপাশি তাদের বেতন বাবদ ইকতা সুলতানি পর্বে এবং জাগির মুঘল পর্বে বিলি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
তবে এই সমস্ত ব্যবস্থা ভারতবর্ষে যে প্রথম চালু হয়েছিল তা কিন্তু নয়। এগুলি আরবের মাটিতে পারসিক শাসকদের হাত ধরে, মুঘল আফগানদের হাত ধরে, তুর্কি পর্বে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছিল। আমার আজকের প্রথম আলোচনার দিক থাকবে দিল্লি সুলতানি যুগে সেনাবাহিনী। এই আলোচনায় আমি প্রথমেই বলতে চাই যে 1192 সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষে মোহাম্মদ ঘুরি যে ঘুষ সাম্রাজ্যের সূচনা করেছিলেন, তার থেকেই কার্যত তুর্কিদের স্থায়ীভাবে ভারতবর্ষে বসবাসের সূচনা শুরু হয় এবং তিনি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবকের মধ্য দিয়ে দিল্লিতে এক নতুন সুলতানি যুগ কায়েম করেন। কুতুবউদ্দিন আইবকের স্বল্প সময়ের রাজত্বকাল মূলত সেনাবাহিনী দ্বারাই পরিচালিত এবং কুতুবউদ্দিন আইবকের পরবর্তী পর্বে যারা দিল্লি সুলতানি শাসক নির্বাচিত হয়েছেন, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বালবান, আলাউদ্দিন খলজি, মুহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং লোধি শাসকরা এবং আরো পরে আফগান শাসকদের কথা আমরা বলতে পারি, যারা পুরো সুলতানি যুগ পর্বে সেনাবাহিনী সংগঠনের উপর জোর দিয়েছিলেন এবং সেনাদের মধ্য দিয়ে শাসন কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার পাশাপাশি সাম্রাজ্যের সীমাকে বর্ধিত করেছিলেন। আমি বলতে চাই, সুলতানি শাসকরা প্রধানত সামরিক শক্তির উপর নির্ভর করে তাদের শাসন কার্য পরিচালনা করেছিল এবং সেই জন্য তাদের একটা শক্তিশালী সেনাদল এর প্রয়োজনীয়তা সবসময় ছিল এবং এই প্রয়োজনীয়তা সব থেকে বেশি দিল্লি সুলতানি শাসকদের মধ্যে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। তার সময় সেনাবাহিনী এতটা বর্ধিত হয়েছিল, সেই প্রসঙ্গ আমি পরে উল্লেখ করছি, কিন্তু তিনি সেনাবাহিনীকে সুসংগঠিত করার নানান উদ্যোগ গ্রহণ করেছিলেন। মূলত দিল্লি সুলতানি সেনাবাহিনীতে 4 ধরনের সেনা উপস্থিতি লক্ষ্য করা যায়। একদল সেনা ছিলেন সরাসরি দিল্লি সুলতানের নিয়ন্ত্রণাধীন এবং তারা ছিলেন নিয়মিত সেনা। আর একদল সেনাবাহিনী ছিল প্রাদেশিক শাসকদের নিয়ন্ত্রণাধীন। এরাও প্রাদেশিক স্তরে নিয়মিত সেনা হিসেবে কাজ করত। এছাড়া ছিল যুদ্ধের সময় নিযুক্ত এক ধরনের সেনা,
আর ছিল ধর্মযোদ্ধা বা মুসলিম স্বেচ্ছাসেবক বাহিনী, যারা কখনো ধর্মের প্রয়োজনে বা ধর্মের প্রয়োজন অর্থে ধর্মের বিস্তারের প্রয়োজনে বা কখনো লুণ্ঠিত সামগ্রীর ভাগ পেতে সেনা হিসেবে কাজ করতেন। এই 4 ধরনের সেনা দিল্লি সুলতানি যুগে আমরা লক্ষ্য করি। এবং দিল্লিতে সুলতানের অধীনে যে সেনাদল ছিল তাকে বলা হতো হাসাম ই কালা। এই হাসাম ই কালা এ দুটো অংশ ছিল। একটা হাসাম খাই বা সুলতানের নিজস্ব বাহিনী, যা দিল্লিতে তার দাস কর্মচারী বা রক্ষী বা জাহানদার ও সাধারণ সেনার উপস্থিতিতে গড়ে উঠেছিল। আর ছিল অভিজাতদের নিয়ন্ত্রিত বাহিনী, যা প্রাদেশিক স্তরে মূলত তাদের কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দিল্লি সুলতানদের প্রত্যেকে সামরিক বাহিনীকে বা সেনা দলকে সম্পর্কে পূর্ণ সচেতনতা পোষণ করতেন এবং তারা সুলতানি সাম্রাজ্যকে বিকাশ ঘটানোর জন্য এই সেনাবাহিনীর কাজকর্মকে দেখাশোনার মধ্যে রাখতেন। তবে উল্লেখযোগ্য বিষয়, আলাউদ্দিন খলজি দিল্লি সুলতানি সেনা দলের আকারকে এতটাই বর্ধিত করেছিলেন যে তার সময় শাহ সুলতানের অধীনে 4,75,000 সেনা নিযুক্ত ছিল। এছাড়াও ছিল বিশাল পদাতিক বাহিনী এবং মোহাম্মদ বিন তুগলকের সময় বিরাট বাহিনী উপস্থিতির কথা সমসাময়িক তথ্য থেকে জানতে পারা যায়। জিয়াউদ্দিন বারানি, তারিকি ফিরোজ শাহী ও ফতোয়াই জাহানদারি তথ্য থেকে এই বিষয়গুলো স্পষ্ট হয়। এবং ফিরোজ তুগলক এর সময় থেকে সেনাদেরকে নগদ বেতনের পরিবর্তে কিন্তু জায়গি বা জমি প্রদান করা হয়েছিল বেতন স্বরূপ। আবার আমরা জিয়াউদ্দিন বারানির লেখা থেকে জানা যায় আলাউদ্দিন খলজি প্রতি সেনাকে বাৎসরিক 234 টাকা, মতান্তরে 240 টাকা বেতন প্রদান করতেন, যা সেই সময় দাঁড়িয়ে যথেষ্ট উন্নত মানের বেতন কাঠামো বলে গণ্য করা হয়। তথাপি তিনি সেনাবাহিনীর যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য বাজারদর নিয়ন্ত্রণ নীতি ও ব্যবস্থা করেছিলেন। যাই হোক, দিল্লি সুলতানির অধীনে সুলতানের শাসকদের যে নিজস্ব সেনা দল ছিল তারা কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা ছিল। এছাড়াও প্রাদেশিক শাসনকর্তাদের অধীন অর্থাৎ দেওয়ান ই আর্জ নামক কর্মচারীর অধীন যে সেনাবাহিনী
ছিল তাকেও সুলতানি সাম্রাজ্যের বিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাছাড়া যুদ্ধের সময় এক ধরনের ভাড়াটিয়া বা অনিয়মিত সেনাদলকে কাজে লাগানো হতো, যাদের হয়তো পারদর্শিতা বা যুদ্ধগত দক্ষতা বা সামরিক দক্ষতা সম্পর্কে কিছুটা পাঠক সমাজের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। এছাড়াও ছিল মুসলিম ধর্ম জেহাদি স্বেচ্ছাসেবক দল, যারা ধর্মের বিকাশের জন্য বিভিন্ন সময় সুলতানি সেনাবাহিনীতে অংশগ্রহণ করতেন এবং লুটের পাট চালিয়ে তারা তাদের ভরণ পোষণ চালাতেন, তবে এরা নিয়মিত বেতন পেতেন না। তবে সুলতানি যুগে সেনাবাহিনীতে অশ্বারোহী সেনারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতেন এবং সম্মান পেতেন। এছাড়াও ছিল পদাতিক বাহিনী, এছাড়াও অস্তি বাহিনী। তবে সেই সময় কোনো সমরাস্ত্রের ব্যবহার, বন্দুক, গোলা বারুদ, কামানের ব্যবহার সেই সময় কিন্তু ছিল না। এইভাবে অশ্বারোহী সেনাদল সুলতানি যুগের সেনাবাহিনীর স্তম্ভ স্বরূপ ছিল এবং সেনাদলকে 10 ও তার গুণিতক দ্বারা গঠন করা হতো। 10 সেনার নাম ছিল সর-ই খেল। শত সেনার নায়কের যিনি মর্যাদা পেতেন তাকে বলা হতো সিপাহ সালার। আর 10 আমিরের উপরে এই সিপাহ সালার উপরে ছিলেন আমির, আর 10 আমির এর উপরে ছিলেন মালিক। এই মালিকরা কিন্তু যথেষ্টভাবে সুলতানি সেনা দলের পদস্থ কর্মচারী বা মান্যগণ্য সেনা সংগঠকের মর্যাদা পেয়েছিল। এবং সুলতান আলাউদ্দিন খলজিকে বিশেষ উল্লেখ করতেই হয় সুলতানি সেনাবাহিনীর আলোচনায়, এবং তিনি সুলতানি সেনাবাহিনীকে নিয়মিত এবং শৃঙ্খলাবদ্ধ করার জন্য সমস্ত রকম দুর্নীতি বন্ধের জন্য দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন। বিশেষ করে ঘোড়সাওয়ার বাহিনী যে দুর্নীতি তা তিনি কঠোর হাতে দমন করতে এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করেন। কাজে যে দিল্লি সুলতানি শাসকরা তলোয়ারকে সামনে রেখে ভারতবর্ষ শাসন করতেন, তাদের জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী অবশ্যই প্রয়োজন ছিল এবং তারা সেই প্রয়োজনকে সামনে রেখে শক্তিশালী সেনাদল গঠন করেছিল। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র মুঘল যুগে সেনাবাহিনী। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবরের জীবনে ভাগ্য বিপর্যয় ঘটেছিল। তিনি মধ্য এশিয়ার থেকে ভারতবর্ষ আক্রমণের উদ্দেশ্যে আসেন এবং সেখানে এক নতুন রাজত্বকাল বা যুগের সূচনা ঘটান, তা যাকে আমরা মুঘল যুগ বলে গণ্য করি। তিনি সামরিক শক্তির সাহায্যে
পানিপথের প্রথম যুদ্ধে 1526-এ তৎকালীন আফগান অধিপতি ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতবর্ষে মুঘল যুগের সূচনা করেন। তবে তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন এর ভাগ্যে আবার বিপর্যয় হয় এবং আফগান শাসক শের শাহ তাকে সিংহাসনচ্যুত করেন এবং কিছুটা পর্ব আফগান পর্ব যার অবসান ঘটিয়ে হুমায়ুনের পুত্র আকবর, মহামতি আকবর ভারতবর্ষে মুঘল যুগের দ্বিতীয় পর্বে সূচনা করেন 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধের জয়লাভ সূত্রে। বাবর এবং আকবর উভয় শাসকই সামরিক প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেছিলেন এবং সামরিক প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে এবং শক্তিশালী সাম্রাজ্য তৈরি করার উদ্দেশ্যে এক শক্তিশালী সেনাবাহিনী গঠনের উপর জোর দিয়েছিলেন। তবে বাবর ও হুমায়ুন প্রধানত জায়গিরদারি সেনার উপর নির্ভর করতেন, কিন্তু সম্রাট আকবর এই সর্বপ্রথম বিধিবদ্ধ বা নিয়মিত সামরিক সংগঠনের উপর জোর দেন। সম্রাট আকবর মুঘল বাহিনীকে প্রধানত দুই ভাগে ভাগ করেন। একদল সেনা যা সম্রাটের নিয়ন্ত্রণাধীন ছিল, আর একদল সেনা ছিল মনসবদারি সেনা। আইনত প্রতি মনসবদার তার পদমর্যাদা অনুযায়ী জাট বা নিয়মিত সেনা ও সাওয়ার বা অতিরিক্ত অশ্বারোহী বাহিনী রাখতে বাধ্য ছিলেন এবং এইভাবে আকবর মুঘল যুগে সেনা সংগঠনের উপর জোর দিয়েছিলেন এবং তিনি স্পষ্টত সেনাবাহিনীর সমস্ত বিভাগ প্রতিষ্ঠা করার পাশাপাশি এক শক্তিশালী সেনাদল গঠনের উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন, যে কারণে সেনাবাহিনীর প্রধানের নাম নথিভুক্তকরণ, তার অশ্বারোহী সেনার সংখ্যা এবং ঘোড়ার বিবরণ সমস্ত কিছু লিপিবদ্ধ করার উপর জোর দিয়েছিলেন। তার এই কাজে কোন সেনা প্রধান বা আরো পরিষ্কার করে বললে অভিজাত বিরোধিতা করলেও, যেমন সমসাময়িক তথ্য থেকে জানতে পারা যায় মির্জা আজিজ কোকা বলে একজন ব্যক্তি, তিনি বিরোধিতা করেছিলেন মুঘল সম্রাটের এই জাতীয় পদক্ষেপ। ফলে আকবর তাকে কঠোর হাতে দমন করেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন সম্রাটের আদেশকে অনুসারে মান্যতা দেওয়া এবং সেই অনুযায়ী সেনা সংগঠন। এছাড়াও ছিল সম্রাটের
ব্যক্তিগত নিজস্ব বেতনভোগী বাহিনী। এই বাহিনীকে আমরা আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে বিভক্ত হিসেবে দেখতে পাই। আহাদি সেনা, বারওয়াদি সেনা এবং দাখিলি। সম্রাটের দ্বারা প্রত্যক্ষ অশ্বারোহী সেনাকে, যারা যুদ্ধের সময় নিজেরা যেমন যুদ্ধ করত, তেমনি পাশাপাশি দরকার হলে অন্যান্য সেনাদের নেতৃত্ব দেওয়ার কাজ করত। তাদেরকে বলা হতো আহাদি সেনা। আর বারওয়াদি বলা হতো সেই সেনাদের যারা সম্রাটের দ্বারা নিযুক্ত হতো এবং যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল, এবং তারা কখনো কখনো মনসুবদারের অধীনস্থ বাহিনীকে নেতৃত্ব দিতেন। মনসুবদারের অধীনস্থ বাহিনীকে নেতৃত্ব দিতেন। এছাড়াও ছিল দাখিলি, যারা সাধারণ অশ্বারোহী সেনা, যারাও কিন্তু সম্রাটের দ্বারা নিযুক্ত হয়েছিলেন। তবে এই সেনার সংখ্যা শাহজাহানের আমলে 3 লক্ষের কাছাকাছিতে পৌঁছে যায় বলে সমসাময়িক তথ্য থেকে জানতে পারা যায়। আবার এমনটাও মুঘল সেনাবাহিনীর মধ্যে লক্ষ্য করা যায় যে তারা বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে এসেছিলেন। তুর্কি, আরবি, মৌজানা প্রভৃতি উন্নত শ্রেণীর ঘোড়া এবং বাহিনীকে এই পর্বে লক্ষ্য করা যায়। তবে মুঘল সম্রাটের অধীনে যে সেনাবাহিনী ছিল, তাদের বেতন কিন্তু মনসুবদারের অধীনস্থ সেনাকর্মীর থেকে বেশি ছিল। এছাড়াও দাখিলি ফৌজ মুঘল অশ্বারোহী বাহিনীকে পরিচালনার জন্য আকবর কতগুলি ব্যবস্থাও নিয়েছিলেন। সেনা পরিচালনার জন্য ছোট, মাঝারি ও মনসবদারকে নিয়োগ করেছিলেন। আমি সে বিষয়গুলি মনসবদারি ব্যবস্থা আলোচনা প্রসঙ্গে একটু বলবো। তবে মুঘল যুগে পদাতিক বাহিনী মুঘল সেনার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। বন্দুকধারী, তরবারি, বল্লম এবং ধনুকধারী বিভিন্ন ভাগে বিভাজিত ছিল এই পদাতিক সেনারা। আকবরের সময়কার একটি তথ্য থেকে জানা যায় যে তার সময়
12,000 বন্দুকধারী সেনা মুঘল সেনাবাহিনীতে ছিল এবং পদাতিক বাহিনীর সঙ্গে মালবাহক, ভিস্তিওয়ালা, ধুলিবাহক প্রভৃতি ছিল। এছাড়াও ছিল মুঘল বাহিনীর অস্তি বাহিনী, হাতিদের দ্বারা নির্মিত বাহিনী, যাদের পিঠে করে ভারবাহী কামান, বন্দুক এবং সেনাদের সামগ্রী বহন করা হতো এবং সম্রাট নিজের তত্ত্বাবধানে প্রায় 1,000 রণহস্তি রেখেছিলেন। এটা অবশ্যই আকবরের প্রসঙ্গ আমি বিশেষ উল্লেখ করতে চাই, তার কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে মুঘল সেনাবাহিনী কিন্তু সুসংগঠিত রূপ পেয়েছিল আকবরের সময় থেকে। এবং এই অস্তি বাহিনীর সাহায্যে কখনো কখনো দুর্গ, শত্রুদের দুর্গ ধ্বংস করতে, ভারী কামান বহন করতে, সেনাদের খাদ্য বা মালপত্র বহনের জন্য প্রয়োজন হতো। এবং মধ্যযুগে ভারতবর্ষে সেনাবাহিনীর অন্যতম অঙ্গ ছিল এই অস্তি বাহিনী। এছাড়াও ছিল কামান ও গোলন্দাজ বাহিনী। সম্রাট বাবরই প্রথম ভারতবর্ষে কার্তুজ, বন্দুক, যাকে আমরা বলছি গান পাউডার, তার ব্যবহার এর প্রচলন করেন। এবং মুঘল বাহিনী কিন্তু গোলন্দাজ বাহিনী ছিল। তবে বাবরের সময় মুঘল বাহিনীতে বা আকবর পর্বে বা সমগ্র মুঘল সময় পর্বে যে কামান ছিল সেগুলি একটা হালকা কামান আর একটা ছিল ভীষণভাবে ভারী কামান। এই ভারী কামানগুলোর মুখ দিশা পরিবর্তন করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করা, এক্ষেত্রে কিন্তু এই কামান অতটা ইউরোপীয় কামানের মতো দক্ষ ছিল না। তবে হালকা কামানও ছিল যেগুলো ওই অস্তি বাহিনীর পিঠে করে বা অন্যত্র নিয়ে যাওয়া হতো এবং নতুন অঞ্চলকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে এই উন্নত গোলন্দাজ বাহিনী দিতেন স্বয়ং সম্রাট। তবে সামুদ্রিক নৌবহর মুঘল যুগ পর্বে তেমন একটা লক্ষ্য করা যায়নি। তার কারণ মুঘলরা সামুদ্রিক ক্রিয়াকলাপ সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন না, বরং তারা অভ্যন্তরীণ ক্ষেত্রে নদীকে সুরক্ষিত রেখেছিলেন এবং সেখানে নদী ক্ষেত্রে বহন উপযোগী মিল বহন নেতৃত্বে এক সামরিক ব্যবস্থা গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে মুঘল সেনাবাহিনী আলোচনা প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে মুঘল শাসকরা খুব দক্ষতার সাথে বা পারদর্শিতার সাথে সাম্রাজ্যের বিকাশ বা বিস্তার ঘটিয়েছিলেন এবং শক্তিশালী
মুঘল সেনাবাহিনী গঠন করেছিলেন। তবে সেই মুঘল সেনাবাহিনীর অনেক ধরনের ত্রুটি বিচ্যুতির মধ্যে ভাড়াটিয়া সেনা বা মনসবদারদের নিয়ন্ত্রণাধীন সেনা সাথে স্বয়ং সম্রাটের সেনা কাজকর্মের মধ্যে বা পারদর্শিতা বা দক্ষতার ক্ষেত্রে যথেষ্ট অসঙ্গতি লক্ষ্য করা যায়। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র মনসব ব্যবস্থা। পাঠক সমাজকে আমি বলতে চাই যে আমার সময়ের স্বল্পতা কারণে সমস্ত বিষয়গুলিকে আমি সাবহেডিং আকারে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের স্টাডি মেটেরিয়ালস ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে এবং সেখানে আপনারা এই বিষয়গুলির সম্পর্কে আরো বেশি তথ্য পেয়ে যাবেন। তবে সার্বিকভাবে মনসব ব্যবস্থা সম্পর্কে আমি বলতে চাই, আকবরের সময় মুঘল সাম্রাজ্যে যেমন রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছিল, তেমনি মুঘল প্রশাসনের ক্ষেত্রেও নানান ধরনের রদবদল লক্ষ্য করা গেছে তার হাত ধরে। আকবর বিশাল সাম্রাজ্য গঠনের পর রাজকীয় সেবার অঙ্গ হিসেবে ইম্পেরিয়াল সার্ভিস এর ঐতিহ্য গঠনের যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন, তারই ফলশ্রুতি হিসেবে মনসব প্রথার প্রচলন করেছিলেন। তবে মনসব ব্যবস্থা মুঘল শাসন ব্যবস্থার সঙ্গে এতটাই সংযুক্ত হয়ে পড়েছিল, ক্রমেই মুঘল সাম্রাজ্যের জীবনী শক্তিকেও কার্যত ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। সমসাময়িক ইতিহাসবিদ আবুল ফজল, জিয়াউদ্দিন বারানি, আব্দুল হামিদ লাহোরীর মধ্যে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট মতবিরোধ আছে। এমনকি এ প্রসঙ্গে আমি বলতেও চাই যে মনসব ব্যবস্থা আকবরই প্রথম প্রচলন করেছিলেন মুঘল যুগে, এটা যেমন একটা দিক সত্য, তেমনি তিনি এই ব্যবস্থা প্রথম প্রবর্তন করেছিলেন তা কিন্তু নয়। সমসাময়িক বা তারও অনেক আগে থেকে আব্বাসিদ শাসকদের সময়কালে মনসব ব্যবস্থা আরব দুনিয়াতে যথেষ্ট পেশাদারিত্বের সাথে চালিত হয়েছিল। কাজেই আকবরই সর্বপ্রথম মনসবদারি ব্যবস্থার প্রচলন করেছিলেন এমনটি কিন্তু নয়। তবে মনসবের মূল নীতি সুলতানি যুগেও অন্য নাম নিয়ে চালু থাকলেও মুঘল যুগে মনসবদারির সংগঠন নিয়ম কানুন আকবরই প্রথম উদ্ভাবন করে। মনসব কথার অর্থ কি? আক্ষরিক অর্থে মনসব কথার অর্থ হলো র্যাঙ্ক বা পদমর্যাদা। তবে মনসব বলতে
ইতিহাসবিদ আই.এইচ. কুরেশির মতে এমন একটি পদ ছিল যার সঙ্গে বেশ কিছু নিয়ম ও দায়িত্ব সংযুক্ত ছিল। অর্থাৎ মুঘল যুগে মনসব অর্থে একটি পদ বোঝাতো। কালক্রমে এই কথাটি শুধুমাত্র পদবাচক ছিল না, এই পদের সঙ্গে দায়িত্ব, মর্যাদা যুক্ত সামগ্রিকভাবে মনসব তৈরি হয়েছিল। আইনি আকবরীর তথ্য থেকে জানা যায় যে মুসলিম রাষ্ট্রে কর্মচারীদের প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হতো। যথা যোদ্ধা শ্রেণী, হিসাবরক্ষক অসামরিক কর্মচারী আর ধর্মীয় ও বিচার বিভাগীয় কর্মচারী। আবুল ফজল বীরবলের মতো বুদ্ধিজীবী কে অসামরিক কর্মচারীদের কথাও উল্লেখ করেছেন, আবার সামরিক বিভাগে মানসিংহের কথাও উল্লেখ করেছিলেন। তবে সকল মনসবদারদের পদমর্যাদা সামরিক পদমর্যাদার ভিত্তিতে কিন্তু নির্ণয় করা হতো। আইনি আকবরীর তথ্য থেকে আকবরের সময় প্রচলিত 66 ধরনের র্যাঙ্ক বা পদমর্যাদার স্তর ধার্য করা হয়েছিল। এই পদমর্যাদার সর্বনিম্নে ছিল 10,000 অশ্বারোহী সেনাপতি ও সর্বোচ্চ স্তরে ছিল 10,000, একটা 10 জনের অশ্বারোহী আর 10,000 অশ্বারোহী। যাই হোক, কাগজে কলমে মনসব পদমর্যাদার 66টি স্তরের কথা উল্লেখ করলেও বাস্তবিক পক্ষে এ 33টি স্তর লক্ষ্য করা যায়, যার মধ্যে জাট, সাওয়ার, নামক শব্দে সংযুক্ত করা হয়েছিল। তবে মনসব পদের সঙ্গে এই জাট, সাওয়ার কথা দুটি জড়িত ছিল। এই দুটি কথার প্রকৃত অর্থ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কেউ বলতে চান জাট অর্থে মনসবদারের অধীনস্থ পদমর্যাদা অনুযায়ী মনসবদারদের অশ্বারোহী সেনা কে বোঝানো হতো, আর সাওয়ার কথার অর্থ ছিল তার পদমর্যাদার অতিরিক্ত অশ্বারোহী বাহিনী। আবার কেউ কেউ জাট কথাটি মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদা সূচক শব্দ বলে গণ্য করেছেন। আবার সাওয়ার কথাটিকে মনসবদারের অধীনস্থ সেনার সংখ্যা সূচক বলে উল্লেখ করেছেন। যাই হোক, এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। পাঠক সমাজকে আরো বেশি এ বিষয়ে সচেতন হওয়ার জন্য আমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্টাডি মেটেরিয়ালসকে যথার্থভাবে পড়ার কথা বলবো। মনসবদারদের শ্রেণী বিভাজনও ছিল, তাদের দক্ষতা এবং তাদের অধীনে ঘোড়া এবং অশ্বারোহী সেনা রাখাকে কেন্দ্র করে
বিভিন্ন বিভাজন করা হয়েছিল, শ্রেণী বিভাজন করা হয়েছিল। এছাড়াও মনসবদারদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সম্রাটের ইচ্ছা অনিচ্ছা উপর নির্ভর করত। তবে এই পদ বংশানুক্রমিক ছিল না এবং মনসবদারদের বেতনেও তারতম্য ছিল। কোনো মনসবদার নগদে বেতন পেতেন, তাদেরকে বলা হতো মনসবদারি নগদী। আবার কেউ জমি বা ভূমি বা জায়গিরের মাধ্যমে বেতন পেতেন, তাদেরকে মনসবদার ই জায়গিরদার বলা হতো। তবে মনসবদার অর্থে যে সবার কাছে সেনা বা অশ্বারোহী বাহিনী ছিল পর্যাপ্ত পরিমাণে, তা কিন্তু নয়। অনেক সময় জ্ঞানীগুণী মানুষরাও তারাও কিন্তু মনসবদার হিসেবে গণ্য হতেন এবং বেতনেরও তারতম্য ছিল। যার কাছে যত পরিমাণ সেনা বা অশ্বারোহী সেনা থাকতো সেই অনুযায়ী তিনি বেতন পেতেন। এ বিষয়ে মনসবদারি ব্যবস্থার মধ্যেও একটা বিবর্তন লক্ষ্য করা যায়। আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা শাহজাহান, আওরঙ্গজেব বা আকবর পুত্র জাহাঙ্গীরের সময় থেকেই পরিবর্তন হতে লক্ষ্য করা যায়। আর যে বিষয়টি মনসবদার এবং বন্দোবস্ত সম্পর্কে বা ব্যবস্থা সম্পর্কে বলতে হয় তা হচ্ছে মনসবদারদের বিভিন্ন সম্প্রদায় থেকে মনসব প্রদান করা হতো বা তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হতো, কোনো নির্দিষ্ট বংশের থেকে নয়। তবে ৪৭% বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় যে ৪৭% মনসবদার খানজাদা বংশ থেকে নিয়োগ করা হয়েছিল মুঘল যুগে এবং অন্যান্য রাজপুত, হিন্দু, তুর্কি, ভারতীয় মুসলমান, ইরানি তোরানি গোষ্ঠীর থেকেও মনসবদার নিয়োগ করা হতো এবং এই পদ স্থায়ী ছিল না বা বংশানুক্রমিক ছিল না। মনসবদারদের জায়গিরে ও রদবদল হতো। আমার পরবর্তী আলোচনার বিষয় সুলতানি যুগে ইক্তা ব্যবস্থা। সুলতানি যুগে ভূমি বন্দোবস্তের ক্ষেত্রে ইক্তা ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। তবে এই ব্যবস্থা তুর্কিরা সুলতানি যুগে ভারতবর্ষে সূচনা করেছিলেন, কিন্তু এই ব্যবস্থা একাদশ শতকে তুসি নামে এক তুর্কি লেখকের তথ্য থেকে জানতে পারা যায় ইক্তা ব্যবস্থা মধ্য এশিয়ার রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে প্রচলিত ছিল। কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ সুলতানি যুগে ইক্তাদারি প্রথা প্রবর্তনের মধ্য দিয়ে তুর্কি আধিপত্য উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বিস্তার করে। ইলতুৎমিশ দিল্লি ও তৎসংলগ্ন দোয়াপে নিজস্ব খালিসা জমি রেখে বাকি সুলতানি সাম্রাজ্যের বাকি অংশকে
বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভাজন করে দেন। এটাকে বলা হয় ইকতাদারি ব্যবস্থা। অর্থাৎ ইকতা কথার অর্থ অংশ বা ভাগ, অর্থাৎ ভূমি থেকে রাজস্ব। এবং ইকতার অধিপতিকে ইকতাদার বা মাক্তি বলা হতো। এই ইকতাদারি ব্যবস্থা ইলতুৎমিশের সময় থেকে সুলতানি শাসন ব্যবস্থায় ব্যাপকভাবে প্রচলন ঘটলেও গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসার পর ইকতা বিলি বন্টনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন এবং ইকতাদাররা তাদের কর্তব্য কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় রাজস্ব রেখে বাকি রাজকোষে জমা দিতেন। সাধারণত মাক্তি এমন ভাবে হিসাব দেখাতেন যে উদ্বৃত্ত থাকতো না। অর্থাৎ ইকতা ব্যবস্থার মধ্যেও ইকতাদাররা কখনো কখনো গড়মিল করতেন। তবে আলাউদ্দিন বা পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক পর্বে ইকতা ব্যবস্থায় নানান ধরনের পরিবর্তন আসতে শুরু করে এবং সেইভাবে ইকতা ব্যবস্থা পরিবর্তিত হয়। পাঠক সমাজকে আমি বলতে চাই, ইকতা ব্যবস্থা প্রাচীন যুগীয় সামন্ততান্ত্রিক ভূমি কাঠামোর পরিবর্তন করে একটা সেমি আধা সামন্ততান্ত্রিক ভূমি কাঠামোর জন্ম দিয়েছিল। এবং এই দিক থেকে প্রচলিত ইকতা ব্যবস্থার মধ্যে সামন্ততান্ত্রিক উপাদান খুঁজে পাওয়া যায়। আবার ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রীকরণের ভিত্তি এই ইকতা ব্যবস্থাকে প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্র বলেও কেউ কেউ উল্লেখ করেছেন। যাই হোক, ইকতা ব্যবস্থা চালু করার পরে দিল্লির সুলতানরা সুলতানি আমলের শাসক শ্রেণী আমির ও মালিকদের সন্তুষ্ট যেমন করেছিলেন, সুলতানি রাজ্যের বিকাশ বা বিস্তার ঘটিয়েছিলেন এবং প্রয়োজন বোধে তাদের কাছ থেকে, ইকতাদারদের কাছ থেকে ভাড়াটে সেনা সংগ্রহ করেছিলেন। এবং এই ইকতা ব্যবস্থাকে কেন্দ্র করে ইকতাদারি ব্যবস্থা যেহেতু বংশানুক্রমিক ছিল না বা ইকতাদারকে বদলি করা হতো, সেই কারণে এই ব্যবস্থার মধ্যে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল। সেই জন্য ইকতাদারি শোষণের ফলে কৃষকরা শোষিত হয়েছিল। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র জায়গিরদারি ব্যবস্থা। সাধারণত জায়গির কথার অর্থ হচ্ছে জমি, এবং মুঘল যুগে জায়গিরদারি ব্যবস্থাকে সংগঠিত করেছিলেন মহান মুঘল সম্রাট আকবর। তিনি জায়গিরদারি জমি বিলি করেছিলেন মূলত তানখা জায়গির, অর্থাৎ বেতনের উদ্দেশ্যে জমি দিয়েছিলেন, সেটাকে তানখা জায়গির।
এছাড়াও ছিল মসরুদ জায়গির, ইনাম জায়গির এবং ওয়াতন জায়গির। তনখা জায়গিরের বাইরে নানান ধরনের যে জায়গির ব্যবস্থা, বিশেষ করে মসরুদ জায়গির, ইনাম জায়গির এবং ওয়াতন জায়গির, এগুলো বিলির ফলে ক্রমে জায়গিরদারি ব্যবস্থা মুঘল যুগে এক মারাত্মক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করে। ওয়াতন জায়গির কথার অর্থ বংশ পরম্পরায় কোন জায়গির। ইনাম জায়গির সৃজনশীল ব্যক্তিত্ব বা জ্ঞানীগুণী মানুষ যখন সম্রাটের কাছ থেকে পুরস্কার স্বরূপ জায়গির পেতেন, তাকে আমরা বলছি ইনাম জায়গির। এবং শর্ত সাপেক্ষে যে জায়গির দেওয়া হতো কোন ব্যক্তিকে তার বিশেষ কাজের জন্য, তাকে বলা হতো মসরুদ জায়গির। এবং এই জায়গিরদারি ব্যবস্থা যথেষ্ট পরবর্তী পর্বে, আকবর পরবর্তী পর্বে পরিবর্তিত হয় এবং জায়গিরদাররা ক্রমে শক্তিশালী হয়ে ওঠেন। ফলে মুঘল যুগে যখনই সম্রাটের ক্ষমতা নিয়ে টানাপোড়েন দেখা গিয়েছে, তখন জায়গিরদাররা তাদের পছন্দের ব্যক্তিত্বকে মুঘল সম্রাটের পদে বসানোর জন্য উদ্যোগী হয়েছেন। এবং জায়গিরের জমা ও হাসিলে কে কেন্দ্র করেছে জায়গিরদারদের মধ্যে ক্রমে অসন্তোষ তৈরি হয়, যা শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের জীবনী শক্তিকে অনেকটা সংকটের মধ্যে নিয়ে যায়। তবে জায়গিরদাররা বংশগত না হওয়ার কারণে, অধিকার না হওয়ার কারণে, কোন জায়গিরদারের মৃত্যুর পর সম্রাট তার প্রাপ্য বুঝে নিতে তার সমস্ত সম্পত্তিকে হিসাবের অধীনে নিয়ে আসতেন এবং সম্রাটের প্রাপ্য অংশ পাওয়ার পর তার উত্তরাধিকে বাকি অংশ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আসলে জায়গিরদারি ব্যবস্থার মধ্যে দিয়ে আবার ইজারা ব্যবস্থার বা ইজারাদারি ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। ফলে জায়গিরদাররা কখনো কখনো ভাড়া করা ব্যক্তিদের মধ্য দিয়ে কৃষকের সাথে জমি চাষ বাসে হিসাব নির্ধারণ করতেন। ফলে জায়গিরদারি ব্যবস্থার মধ্যে ক্রমেই সংকট তৈরি হয় এবং যে জায়গিরদারি সংকট বোঝাতে গিয়ে স্বয়ং মুঘল সম্রাট ঔরঙ্গজেব জীবনের শেষ প্রান্তে স্বীকার করেছিলেন এক আনার 100 বিমার। সমসাময়িক লেখা থেকে জানতে পারা যায় যে মুঘল জায়গিরদারদের বাড়বাড়ন্ত এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অনেকে বলতে শুরু করেছিলেন সমগ্র পৃথিবীকেও যদি মুঘল জায়গিরদারদেরকে প্রদান করা হয় তাহলেও কম পড়ে যাবে। অর্থাৎ জায়গিরদারি ব্যবস্থা শেষ পর্বে মুঘল সাম্রাজ্যের জীবনী শক্তিকে ধ্বংস করেছিল। এইভাবে আমি ইউনিট 8 এবং 9 এককের মধ্য দিয়ে বলতে চাই, সুলতানি এবং মুঘল যুগের সেনা সংগঠনের সাথে মনসবদারি ব্যবস্থা, ইকতা ও জায়গিরের মতো ভূমি রাজস্ব ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যার গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি।